আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। দলীয় সিদ্ধান্ত না মানায় সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবক দলের 4 নেতা বহিষ্কার। বিএনপিকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবে, আশা মির্জা আব্বাসে। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের। দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা। জোট হলেও দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আরপিওর গেজেট প্রকাশ। জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় বাড়ানোর অভিযোগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে রাজনৈতিক হস্তক্ষেপে 2000 কোটি টাকারও বেশি দুর্নীতি। টিআইবির তথ্য, প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর তাগিদ। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেতাকর্মীদের মাঝে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়াকে কেন্দ্র করে চট্টগ্রাম, কুষ্টিয়া ও মেহেরপুরে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বরিশাল সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারেন ইসলাম টুম্পা। মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মেহেরপুরের গাংনী। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি হামলায় অন্তত 10 নেতাকর্মী আহত হন। পরে আমজাদ হোসেনের ক্ষুব্ধ নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায় এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। চট্টগ্রাম 4 আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সহিংসতা সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কারণে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবু সহ 4 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা। এ সময় তারা মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানায়। আসলাম চৌধুরী সারা চট্টগ্রামে হিমালয় পর্বতের মতো একজন প্রার্থী আমাদের। চট্টগ্রাম 4 নয়, চট্টগ্রামের যে কোনো আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হলে উনি লাভ করতে পারবে। কুষ্টিয়া 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা। কুষ্টিয়া খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত আলিম সমর্থকরা মশাল মিছিল করেছেন। এই সময় বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। এদিকে বরিশালের 6টি আসনের মধ্যে 5টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ফেনী 1 আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে বইছে আনন্দের জোয়ার। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রত্যেক আসনে দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশপ্রেমিক দল ও প্রার্থীকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবে বলে জানান মির্জা আব্বাস। সাবেক মেয়র বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সংস্কারের আলাপ হলেও এর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। সরকার 2টি দলের উপর নির্ভর করে টিকে আছে এবং তাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করতে যে কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরা দিতে পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের একটা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয়, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। পবিত্র ওমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 16 দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমি আমির নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য, এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। সরকার 7 দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন তাদের দলের নায়েবে আমির আরো আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো, এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। বিএনপি 237 জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার 1 বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে। একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর মতভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলায়। অবশেষে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই জারি হলো অধ্যাদেশ। সংশোধিত আরপিও অনুযায়ী একক প্রার্থী থাকলে চালু থাকবে না ভোট। 1.5 দশক পর সেনাবাহিনীও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে। জামানতে 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। এছাড়া প্রবাসী ভোটার ও ভোট গ্রহণের দায়িত্বরতদের জন্য চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি। ভোটার প্রতি 10 টাকার বেশি ব্যয় করতে পারবে না প্রার্থীরা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে আরপিও সংশোধনের দাবি জানান তিনি। সাইফুল হক বলেন আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। দলটির প্রস্তাবে জামানতের পরিমাণ 50,000 টাকায় নামিয়ে আনা এবং প্রার্থীদের ব্যয়সীমা 25 লাখ টাকার কম করার দাবি জানানো হয়। কালো টাকার খেলা বন্ধ করা না গেলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না বলে মনে না উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন আগামী সংসদ বিত্তবানদের ক্লাবে পরিণত হবার সম্ভাবনা আছে। বৈঠকে নির্বাচন কমিশনের কাছে 31 দফা দাবি উপস্থাপন করে দলটি। নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে
আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পুলিশের কোন সদস্য কোন দলকে সহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করছে সরকার। পাশের দেশে পালিয়ে যাওয়া পুলিশের কর্মকর্তাদের দেশে আনার উদ্যোগ চলছে বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে বলেও জানান তিনি। শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনের ক্ষমতা কি হবে গঠনের পর জানা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব, কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখবো যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব। তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা। তারপরে যদি দেখি না আমার কাছে আরো অ্যাসেট রয়ে গেছে, ওইটা তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তখন নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই। আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে ওসি নিয়োগ দিব 100 চলে আসো, এই তো আমি তো পারবো না। আগামী সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সাথে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। বিগত 14 বছরে আওয়ামী লীগ সরকারের সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় 2111 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রাজনৈতিক হস্তক্ষেপ করতেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন এবং চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরও ঝুঁকিতে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার দরকার। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 82.2 মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এই পরিমাণ বরাদ্দেও বাংলাদেশে গত 14 বছরে মহা দুর্নীতি হয়েছে। 2010 থেকে 2024 সময়কালে মোট দুর্নীতির পরিমাণ প্রাকলন করা হয়েছে, যা আর্থিক মূল্য 248.4 মিলিয়ন ডলার বা 2110.6 কোটি টাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ। যারা ক্ষতিগ্রস্ত, বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এখানে স্বাভাবিকভাবে গত 16 বছরে যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য,
কিন্তু আমাদের দেখতে হবে যে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে। ট্রাস্টি বোর্ড এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার। তাই এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিশরের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী ও উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রধান করে 10 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা জ্যাপ সংশোধনের সরকারি সিদ্ধান্ত আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ ও পেশাজীবী মহল। তারা বলেন, জ্যাপ সংশোধন হলে ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর আশঙ্কাজনক হারে চাপ বাড়বে। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা বলেন, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে কোনো অবস্থাতেই জ্যাপ সংশোধনের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। তারা অভিযোগ করে বলেন, ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষায় কাজ করার সরকারের উদ্দেশ্য হলে তা হবে মারাত্মক। প্রস্তাবিত জ্যাপ সংশোধন বাস্তবায়িত হলে আবাসিক ভবনের উচ্চতা বাড়ার সাথে জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত সংশোধনসমূহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পরিষেবা, নাগরিক সুবিধাদি ও অবকাঠামোর উপর বাড়তি চাপ তৈরি করবে। এই আমাদের যে রাজক নামের প্রতিষ্ঠানটি আছে তার আসলে চরিত্রটা কি, যেটা পৃথিবীতে আর এরকম দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান পাবেন না যারা হচ্ছে একাধারে আবাসন ব্যবসায়ী, অন্যদিকে আবাসন ব্যবসার নিয়ন্ত্রণ দেয়। ফলে এই রাজকের চিন্তাধারার মধ্যেই যেহেতু দ্বিচারিতা আছে, ফলে তারা আবাসন ব্যবসায়ীদেরকেই গুরুত্ব দেবে। এবং ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ, এই বিশ্বাসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা। সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজা অর্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের আরাধনায় মিলে শান্তি, মোচন হয় সব পাপ। তাই রাস উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভগবত গীতা পাঠ ও মহানাম কীর্তন। পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে রাস উৎসব। এ উপলক্ষে সোমবার বিকেল থেকেই কুয়াকাটা সৈকতে আসতে শুরু করেছে পুণ্যার্থীরা। বুধবার ভোরে গঙ্গা স্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হলেও কলাপাড়ায় রাসমেলা চলবে 5 দিন। আমাদের যেরকম বাচ্চা কাচ্চা না হলে আমরা একটা মানত করি, এই জায়গায় কোনো একটা ভালো জায়গায় চাকরি হওয়ার জন্য তাদের একটা মানত করি। এতে আমাদের শরীরের রোগ ব্যাধি বা আমার ছেলে হতো না, এখানে আসে মানত করিলাম, ছেলে হইছে। ঠাকুরের এখানে জাগ্রত মন্দির, সবাই অনেক যে মনস্কামনা পূর্ণ হয়। বঙ্গোপসাগরের দুবলার চরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। পর্যটক প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। এবারও হচ্ছে না মেলা।
মনোবাসনা পূরণের আশায় দুবলার চরে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দিরে রাস পূর্ণিমা পূজা ও ভোগ উৎসর্গ করেন ভক্তরা। ওখানে একটা আমরা অপারেশন বুথ স্থাপন করেছি, সো দ্যাট যে কোনো মুহূর্তে কল দিলে 24/7 আমরা ম্যান করি এবং আমরা সঙ্গে সঙ্গে ওখানে আমরা যেন তাদের সাহায্যে এগিয়ে যেতে পারি। বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়, এই জন্য সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। মূলত গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাস উৎসব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে। আর এসব পচা চাল সরবরাহ করে উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার ও মিল মালিকদের দুষছেন সেই কর্মকর্তা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 বার দেশের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 30 কেজি করে চাল মাত্র 15 টাকা দরে বিক্রি করে সরকার। তবে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুবিধাভোগীদের পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। খাওয়ার অনুপযোগী হওয়ায় এসব চাল গবাদি পশুকে খাওয়াচ্ছেন তারা। সম্প্রতি উপজেলার সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সহ 2টি ট্রাকও আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে এসব চাল কেনা ও গুদামজাত করেছেন রৌমারী খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এবারও চাল তুলতে গেছি, এবারও এই পচা চাল দিছে, যেটা খাওয়ার অনুপযোগী। সমস্যা মনে করেন মোটা চাউল গন্ধ হয়, এগুলা খাইলে পারে পেটে অসুখ হওয়ার সম্ভাবনাই বেশি। এই ঘটনায় প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেয় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক চালকল মালিক। তবে শাস্তি না দিয়ে তাকে বদলি করে কর্তৃপক্ষ। বারবার আমরা এসএলডিকে অনুরোধ করে বলছি যে আমাদেরকে মন্দ চাউল দিয়ে না। কিছু কিছু মানুষ এরকম আছে আমাদের সাথে যে আচরণগুলো করে মন্দ চাউলের জন্য, সেটা আমরা মানুষ হিসাবে গণ্য হই না। অভিযুক্ত এক খাদ্য গুদাম কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও। তবে দুর্নীতির কথা অস্বীকার করে ডিলার ও মিলারদের দুষছেন এই কর্মকর্তা। রৌমারী খাদ্য গুদামের চাল না, এটা হলো এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি, এখন বাইরে যাওয়ার পর আমার দায়িত্ব থাকে। এদিকে তার স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের ইসলামপুর উপজেলার গোছাইলে শিশু ধর্ষণ মামলার আসামি শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু ও ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রাব্বি মিয়া। গত 28 অক্টোবর সকালে গুছাইল নদীপাড় এলাকায় 10 বছরের এই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ বক্তাদের। মানুষ সেবা দেওয়ার ব্রত নিয়ে নার্সদের কর্মজীবন শুরুর আহ্বান জানিয়েছেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার। 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় শিক্ষার্থীরা লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য আদ্দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীকে প্রেসার মাপার মেশিন ও স্টেথোস্কোপ উপহার দেয় কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নার্সিং ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
আমাদের দায়িত্ব পালন করার, আমরা রোগীদের সাথে ভালো ব্যবহার করার। আর এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি মনে হচ্ছে পরিবার ছেড়ে চলে যাচ্ছি। অন্যান্য নার্সিং ইনস্টিটিউটে আমরা যেটা দেখি যে জুনিয়র টিচার থাকে বেশি, কিন্তু আমাদের এখানে বলতে গেলে জুনিয়র টিচার কম, কিন্তু সিনিয়র টিচার বেশি। তোমার কাউকে খোঁজা লাগবে না, তোমাকে সবাই খুঁজে নেবে। প্রতিষ্ঠান আমাকে এভাবেই শিক্ষা দিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রোগীদের ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে বিদায়ী নার্সদের প্রতি আহ্বান জানান। তোমরা যেখানেই যাবে মানুষ যেন তোমাদেরকে মনে করে যে আমরা আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের এমন নার্সদের হাতে সেবা পেয়েছি যাদের সেবা আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। তোমাদের মধ্যে সেই ধরনের সেবা করার মানসিকতা তৈরি করবে। দক্ষ নার্স হতে হলে রোগীদের প্রতি যত্নশীল হতে হবে বলে জানান আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম। আমি আশা করি তোমরা এক্সপার্ট নার্স হবে, আর সেই মানসিকতা নিয়ে হসপিটালে যাবে। হাসপাতালে তোমরা হয়েছো, হাসপাতালে বেচতে পাগার, তোমরা হয়েছো বেচতে ফুল। আমি মনে করি ফুলের মতো দেখা যাচ্ছে, সবচেয়ে ফুল করে আছে। এবার রুগীরা হবে হাসপাতালের ফল, ঠিক আছে? ফুলের মতো ফুটবা এবং তার আস্তে আস্তে সেবা দিয়ে তাদেরকে কি ফল হিসেবে পানি পাঠাবা। অনুষ্ঠানে আলোচনা পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণমূলক প্রামাণ্যচিত্র দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাটারফ্লাই গ্রুপ নিয়ে এসেছে তাদের নতুন উদ্যোগ ভালো থাকুন সব সময়। এর মাধ্যমে বাটারফ্লাই গ্রাহকরা 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন বিনামূল্যে টেলিমেডিসিন কনসালটেশন সেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম কাদিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার রাসেল। আরও উপস্থিত ছিলেন আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ডিএমডি ও সিসিবিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান, বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী। 10 অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী 10 ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে স্থানীয় পর্যটন গলফ মাঠে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড ছাড়াও দেশীয় শিল্প ও পণ্যের 1.5 শতাধিক স্টল স্থান পেয়েছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ আজ। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, নিউ ইয়র্ক রাজ্যের ডেমোক্রেট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার মধ্যে লড়াই হবে। 4 বছর পর পর অনুষ্ঠিত এই নির্বাচনে এবার জনমত জরিপে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি। তবে মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে বরাদ্দ সীমিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোটের একদিন আগে ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেন, যদি নিউ ইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হন তাহলে ওখানে অর্থ দেওয়া মানেই তা অপচয়। তাই প্রেসিডেন্ট হিসেবে নিউ ইয়র্কে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া কঠিন হবে। এবারে খেলার খবর। স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার 30টি দেশের 209 জন আর্চারের অংশগ্রহণে আগামী শনিবার থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় 119 জন পুরুষ এবং 90 জন নারী আর্চার অংশ নেবেন।
তাদের মধ্যে রিকার্ভে 117 জন এবং কম্পাউন্ডে 92 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুপুরে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ডক্টর মুখলেসুর রহমান, স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী এবং আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, দলীয় সিদ্ধান্ত না মানায় সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবক দলের 4 নেতা বহিষ্কার। বিএনপিকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবে, আশা মির্জা আব্বাসের। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের। দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা। জোট হলেও দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আরপিওর গেজেট প্রকাশ, জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় বাড়ানোর অভিযোগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পের রাজনৈতিক হস্তক্ষেপে 2000 কোটি টাকারও বেশি দুর্নীতি, টিআইবির তথ্য, প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর তাগিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে একটি ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।